আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আরেকবার জামাস বয়েসে। দর্শক, সজীব ওয়াজেদ জয় 90 দিনের মধ্যে নির্বাচন চান, হতে চান প্রধানমন্ত্রী। হ্যাঁ, তিনি আজকে চ্যানেল 24-এর সাথে সাক্ষাৎকারে এই ধরনেরই একটি কথা বলেছেন। আপনারা জানেন যে গত কিছুদিন থেকেই জনাব সজীব ওয়াজেদ জয় একের পর এক সাক্ষাৎ দিয়েই যাচ্ছেন। তিনি বিশেষ করে ভারতের কয়েকটি টিভি চ্যানেলের সাক্ষাতের সময় দেশের বিরুদ্ধে অনেকগুলো বিষোদাগার করেছেন এবং দেশে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, দেশ সাম্প্রদায়িকতার অধীনে চলে গেছে বা পাকিস্তানের মতো হয়ে গেছে বলে নানা ধরনের অভিযোগ করেছেন। তিনি একের পর এক দেশের বিরুদ্ধে এই ধরনের প্রপাগান্ডাগুলো করেই যাচ্ছেন। তার এই কথাগুলা নিশ্চয়ই আমি মনে করি দিল্লিতে বসে তার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের কনসার্ন নিয়েই তিনি এই কথাগুলো বলছেন বলে আমরা বিশ্বাস করতে চাই। কারণ তিনি রাজনীতিতে হয়তো বা ততটা পরিপক্ক না হলেও তিনি যে শেখ হাসিনার কনসার্ন ছাড়া কোনো কথা বলবেন না। এবং তিনি আরেকটা কথা বলছেন যে তার মা যাওয়ার সময় কোনো ধরনের পদত্যাগপত্র দিয়ে যাননি, কাজেই তিনি হচ্ছেন বৈধ প্রধানমন্ত্রী। এবং এ ধরনের একটা কনস্পাইরেসি ছিল যে আজকে সকালবেলা আমি যখন কথা বলছি যে প্রধান বিচারপতি কোর্ট ডেকে সেখানে হয়তোবা এই ধরনের একটা কিছু করতে পারে, তবে তার আগেই প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়া হয়েছে। যাই হোক দর্শক, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আমি। তবে পরিস্থিতি যে এখনও অনেকগুলা বিষয় এই সরকারের জন্য, বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সুখকর নয়, এবং তাদেরকে যে অত্যন্ত দক্ষতার সহিত এবং সতর্কতার সহিত যে তাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। দর্শক, আমি আসি একে একে করে। তিনি বলছেন তিনি দেশে ফিরছেন, অন্তর্বর্তী সরকার হতে হবে মাত্র 90 দিনের জন্য। তবে তার উত্তরেই আপনার আইন উপদেষ্টা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যতদিন প্রয়োজন দেশ ও জাতির স্বার্থে ততদিনই থাকবে। এখানে এত তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, আমিও ব্যক্তিগতভাবে মনে করি দর্শক, গত 15-16 বছরে যে প্রশাসনিক জঞ্জাট সৃষ্টি হয়েছে এটি 3 মাসেই যে দূর করা যাবে এটা আমি অন্তত বিশ্বাস করি না। তাদের একটু সময় লাগবে। তবে সেই সময়টা কতটুকু হবে সেটা সময়, পরিস্থিতি এবং তাদের সংস্কারের এবং তাদের গৃহীত পদক্ষেপের স্পিড দেখেই হয়তোবা বোঝা যাবে, বা তারা কতটুকু দক্ষতার সহিত বিষয়গুলো সামাল দিতে পারেন সেটা দেখেই নির্ধারণ করা যেতে পারে। দিল্লিতে বসে তিনি, যদিও তিনি আপনারা জানেন ইতিমধ্যে তার ভিসা অ্যাসাইলাম আবেদন ইউকেতে রিফিউজ হয়েছে, আমেরিকা বাতিল করেছে ভিসা, ইউরোপিয়ান ইউনিয়ন বরং ইংল্যান্ডকে রিকোয়েস্ট করেছে তাকে এখানে অ্যাসাইলাম না দেওয়ার জন্য। তার মানে এটা ধরে নেওয়াই যাচ্ছে যে তিনি ভারতে এই মুহূর্তে থেকেই যাচ্ছেন, তার আসলে আর যাওয়ার জায়গা নেই। যাই হোক, ওইদিকে আমি যাবো না এই ভিডিওতে দর্শক। এখন এই 90 দিনের মধ্যে নির্বাচন আর আওয়ামী লীগের ষড়যন্ত্র আমরা একটু দেখি। আওয়ামী লীগ আপনারা দেখেছেন যে দেশের কয়েকটি জায়গায় ইতিমধ্যে তারা আবার মাঠে নামার চেষ্টা করছে, তবে তাদের দলীয় ব্যানারে নয়। তারা কি করছে, একটা ন্যারেটিভ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে যে এই সরকারের পতনের পর সংখ্যালঘুদের বাড়িঘরে আক্রমণ করা হচ্ছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে এবং তাদের বাড়িঘর থেকে উৎখাত করে দেওয়া হচ্ছে। এই ধরনের একটি ন্যারেটিভ সৃষ্টি করে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে তারা ভারত সরকারকে খেপিয়ে তোলার চেষ্টা করছে, যেটার ইন্ধন দিচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সজীব ওয়াজেদ জয় এবং তার মা শেখ হাসিনা দিল্লিতে বসে। এবং তারা অনেক জায়গায় বলছেন যে সংখ্যালঘুদেরকে সীমান্তবর্তী এলাকায় নিয়ে জড়ো করা হচ্ছে, এবং এই সংখ্যালঘুদেরকে পুঁজি করেই আওয়ামী লীগ কিন্তু এখন ষড়যন্ত্রের ছক হাঁটছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গ সরকার পুলিশকে সতর্ক করেছে এবং বলেছে যে কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা যাতে না বাঁধে, কারণ একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হচ্ছে, তারা যেন পশ্চিমবঙ্গের পুলিশ যেন সেই ব্যাপারে সতর্ক থাকে। তাহলে প্রশ্নটা হচ্ছে, আওয়ামী লীগ দেশের ভিতরে হিন্দু ধর্মাবলম্বীদেরকে নিয়ে যে ষড়যন্ত্রের জাল হাঁটছে, আর দেশের বাহিরে কি তারা কোনো প্রবাসী সরকার করবেন কিনা, সেই রকম কোনো পরিস্থিতি আছে কিনা? তারপরে তিনি তার সাক্ষাতে বলছেন যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হলে তিনি তার মা দেশে ফেরত যাবেন, এবং তিনি এটাও বলছেন যে তার মা এই টার্মের পরে আর নির্বাচনে আর রাজনীতি থাকার কথা ছিল না, তার রাজনীতি থেকে অবসরই নেওয়ার কথা ছিল, কিন্তু এর আগেই তো তিনি চলে গেলেন। এখন নির্বাচনী তফসিল ঘোষণা করে শেখ হাসিনা কি দেশে আসবেন? ব্যাপারটা কি এতই সহজ?
তিনি দেশে যদি আসেনও তাহলে তাকে নিশ্চিতভাবে গত 16 বছরের অবৈধ কাজ, অপরাধ, দুর্নীতি, আয়নাগর হত্যা, গুম, খুন, হত্যা, রাহাজানি, অনাচার, ব্যভিচার এগুলোর জন্য তাকে বিচারের মুখোমুখি হতে হবে। সবচেয়ে আশ্চর্য লাগে সজীব ওয়াজেদ জয় আজকে তার যে সাক্ষাতে এবং একাধিক যে চ্যানেলগুলোতে তিনি সাক্ষাৎ দিচ্ছেন, তিনি বলছেন যে বিএনপির সাথেও কাজ করতে চান। তিনি এক পর্যায়ে বলেছেন, বেগম খালেদা জিয়া তার বক্তব্যে বলেছেন অতীতকে ভুলে যেতে। ইয়েস, অতীতকে ভুলে যেতে মানে এই নয় অতীতের ব্যর্থতাকে ভুলে যেতে, কিন্তু অতীতের যে অপরাধ করা হয়েছে সেই অপরাধের জন্য কি বিচারের মুখোমুখি হতে হবে না? অবশ্যই বিচার করতে হবে, অন্যথায় ভবিষ্যতেও অন্যরাও এই অপরাধগুলো করার জন্য সাহস পাবে। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি রাজনীতিতে আসছেন কিনা, তিনি তার উত্তরে বলেছেন যে দল চাইলে তিনি সেটা বিবেচনা করবেন। অর্থাৎ তার রাজনীতিতে আসার, সহজ কথায় যদি বলি, ইচ্ছা আছে। তবে তিনি কতটুকু রাজনীতিতে এসে সুবিধা করতে পারবেন না পারবেন দর্শক সেটা সময়ই বলে দেবে। আমরা তখন পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা তখন হয়তো কথা বলবো। তার সরকারের দুর্নীতির ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন যে তার মায়ের সরকারের কর্মকর্তারা যে দুর্নীতি করেছেন সেই দুর্নীতির দায় তার মায়ের না। এটা কি গ্রহণযোগ্য কিনা? না, আমার বিশ্লেষণ বলে কোনোভাবেই না। কারণ সরকার পরিচালনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ। তিনি তার সরকার পরিচালনার জন্য তিনি প্রশাসনিক নিয়োগগুলো দিয়েছেন। তিনি তার অপরাধকে, অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য এই সকল অপরাধী প্রশাসনিক কর্মকর্তাদেরকে অপরাধ জেনে বুঝেও সাংবাদিকরা, মিডিয়া কর্মীরা যখন এগুলো তুলে ধরেছে তারা কোনো ধরনের পদক্ষেপ নেননি, বরং এই সকল অপরাধী অফিসারদেরকে অনেক সময় শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে, রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হয়েছে, স্বাধীনতার পুরস্কার দেওয়া হয়েছে। কাজেই তিনি কোনোভাবেই এই সকল অপরাধের দায়ভার এড়াতে পারেন না। তিনি রয়টার্সকে আরও বলেন যে আইন অনুযায়ী এই সরকার অবৈধ। অর্থাৎ তার মা, তিনি বলছেন বারবার যে দেশ থেকে যাবার সময় কোনো পদত্যাগপত্র জমা দিয়ে যাননি। সেখানে আইন কি বলে? একটি গণ অভ্যুত্থানের পর যখন একটি অটোক্রেটিক সরকার বা একটি স্বৈরশাসক দেশ ছেড়ে পালিয়েই যায়, তখন অটোমেটিকভাবে তার পদ কিন্তু বিলুপ্ত হয়ে যায়। কারণ তিনি যখন বিদেশ সফরেও যান, আপনারা জানেন সংবিধান অনুযায়ী সেখানে স্পিকারকে বা অন্য কাউকে দায়িত্ব দিয়ে যেতে হয় সংবিধান অনুযায়ী। সেটা তো এরকম কিছু করা হয়নি। আর তাছাড়া তিনি গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছেন। এখন জনাব সজীব ওয়াজেদ জয় বলছেন যে তার মাকে, তার বক্তব্যটা ছিল, হ্যাঁ, তিনি বলছেন যে সশস্ত্র বাহিনী প্রধান আরও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আলোচনা করে রাষ্ট্রপতিকে দিয়ে তার মাকে পদ থেকে সরিয়ে দেন এবং তিনি একটি নতুন সরকার গঠনে সহায়তা করে এবং একটি নতুন সরকার করা হয়। এবং তিনি বলছেন যে তার মা যেহেতু পদত্যাগপত্র জমা দেননি, সেহেতু তার মা এখনও বৈধ প্রধানমন্ত্রী। আবার তিনি কন্ট্রাডিক্টরি, তিনি আবার অন্তর্বর্তীকালীন সরকারকেও গতকালকে তার একটি বিবৃতিতে আপনারা জানেন মেনে নিয়েছেন এবং তার কাছে 3 মাসের মধ্যে নির্বাচনও চেয়েছেন। কাজেই তার এই কথাগুলো আসলে কন্ট্রাডিক্টরি। কাজেই আর এইটার যে কনস্পিরেসিটি আমি বলছিলাম দর্শক, যে এই আদালতের মাধ্যমে এই ধরনের কোনো একটা সাংবিধানিক জটিলতা সৃষ্টি করা হতে পারে বিধায় আজকে অত্যন্ত সতর্কতা এবং দক্ষতার সহিত আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার সেই কাজটি করতে পেরেছে, প্রধান বিচারপতিকে সেখান থেকে সরিয়ে দিয়েছে। যাই হোক দর্শক, তবে জয় যে একের পর এক দেশের বিরুদ্ধে যে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছেন সেটা দেশ ও জাতির জন্য যে সুখকর নয়, এবং দেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর তাদের যে প্রাণান্তকর চেষ্টা, এবং আওয়ামী লীগের নেতাদেরও যারা দেশে ভিতরে আছেন এবং বাইরে যারা আছেন, আমরা তাদের কথাবার্তা, বিভিন্ন জায়গায় সাক্ষাৎ, সোশ্যাল মিডিয়ায় তাদের যে বিচরণ আমরা দেখছি, তারা এখনও দুঃসাহস দেখাচ্ছেন যে দেশকে অস্থিতিশীল করার। তারা এখনও দুঃসাহস দেখাচ্ছেন তাদের সেই একদলীয় নির্বাচনে ক্ষমতায় আসীন সরকারকে বৈধ বলার। তারা দুঃসাহস দেখাচ্ছেন পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীকে বৈধ বলার। তারা দুঃসাহস দেখাচ্ছেন গণতন্ত্রকে আবার নস্যাৎ করে একদলীয় বাকশালী ব্যবস্থায় ফিরে যাওয়ার। তবে সকল চক্রান্তই যে নস্যাৎ হবে এটা বলার অপেক্ষা রাখে না। এই ছাত্র সমাজ প্রমাণ করেছে যে বিচারপতি বলছিলেন
যে আন্দোলন করে তো রায় পরিবর্তন করা যাবে না, কিন্তু সেই ছাত্র সমাজ সেটাই করেছে এবং দেখিয়েছে। কাজেই আমরা আশা করব, আমরা সকল পক্ষ থেকেই সবার প্রতি অনুরোধ থাকবে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করুন, দেশকে জঞ্জাটমুক্ত করুন, দেশকে একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য উপযুক্ত করতে তার ক্ষেত্র সৃষ্টিতে সকল পক্ষেরই উচিত এই সরকারকে সহায়তা করা এবং পতিত স্বৈরাচারের যে সকল দূষর এখনো প্রশাসনে আছে, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তাদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। দেখুন, এই কথাটা আমরা অনেকবার বলেছি যে এই পতিত স্বৈরাচার যদি চলেও যায়, তাহলে প্রশাসনকে তারা এমনভাবে সেট করে দিয়ে যাবে, নতুন সরকার এসে তাদের জন্য কাজ করাটা কষ্টসাধ্য হবে। হ্যাঁ, এটাই সত্য। এমনকি দলীয় সরকারও যদি আসতো, বিএনপির মতো বড় রাজনৈতিক দল আসেও বা অন্য দল আসেও, তাহলে তাদের পক্ষে এসে প্রশাসনের জঞ্জাট সরানোটা অনেক সময়ের ব্যাপার, কষ্টের ব্যাপার হবে, কারণ প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এরা গাপটি মেরে আছে। আর তাছাড়া এই সরকার তো কোনো দলীয় সরকার নয়, তারা মূলত সমাজের সুশীল সমাজ, কাজেই তাদের পক্ষে এই কাজটা আরেকটু কঠিন। তবে সেই কঠিন কাজকেই দেশের গণতন্ত্রমনা মানুষ এবং গণতন্ত্রমনা বড় বড় রাজনৈতিক দলগুলোর যদি সমর্থন থাকে, সেটা কোনো কিছুই কঠিন হবে বলে আমরা মনে করি না। এবং দেশপ্রেমিক সেনাবাহিনী যেভাবে দেশকে একটি একদলীয় শাসন থেকে উত্তরণের পথে, গণতন্ত্রের পথে নিয়ে যেতে পিছনে দাঁড়িয়ে আছে, ব্যাগ দিয়ে যাচ্ছে, ধন্যবাদ সেনাবাহিনীকে তাদের সেই এই দক্ষতা, তাদের সেই দেশপ্রেম এবং দেশকে একটি কঠিন বিপদ থেকে উদ্ধারের জন্য এগিয়ে আসার জন্য। এবং আমরা বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুতই যে সরকারের যে স্টেক হোল্ডার বা অলিগার্করা বসে আছে বিভিন্ন জায়গায়, এদেরকে সরিয়ে দেশপ্রেমিকদেরকে, দেশের প্রতি যাদের ভালোবাসা আছে, যারা দেশে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চায়, তাদেরকে বিভিন্ন জায়গায় সেট করে তাদের নির্বাচনের ক্ষেত্র সৃষ্টির পথটা অতি দ্রুতই তারা করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয়।